গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব জহির রায়হানের লেখা উপন্যাস শেষ বিকেলের মেয়ে, পর্ব ৭, এবং এটি শেষ পর্ব। মা এখন নাহারের বিয়ের কথা শোনাচ্ছে তাকে। ওর বিয়ের কথা পাকা দিয়ে দিলাম মা। দিন তারিখ আসছে, সপ্তাহে ঠিক হবে। ছেলেটি বড় ভালো। জাহানারা শুধালো, ছেলেটি কি ঢাকাতেই আছে? মা বললেন, হ্যাঁ, ঢাকায় বাসা আছে ওর। জাহানারা বলল, তাহলে তো ভালোই হলো, সবসময় আপনার কাছে কাছে থাকবে। তা মা, আমি যতদিন বেঁচে আছি ওকে চোখের আড়াল করছিনি। বিয়ের পরেও ও আমার কাছে থাকবে। মা ভাঙা গলায় বললেন, ও আমার ডান হাত। ও কাছে না থাকলে আমি চোখে দেখি নে মা। বড় ভালো লক্ষ্মী মেয়ে। অমনটি আর হয় না। বলতে গিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন তিনি, কিন্তু থামলেন না। আবার বললেন, মেয়েদের ৫-১০টা সাদা লাগ থাকে, ওর তাও নেই। কোনোদিন মুখ ফুটে কিছুই চায়নি সে আমার কাছে। বলতে গিয়ে একবার কেঁদে ফেললেন তিনি। কান্নায় বন্ধ হয়ে এলো তার কণ্ঠস্বর। নাহার ডাকল, মা। জাহানারা নীরব। কি বলবে হয়তো সে বুঝে উঠতে পারছে না। আঁচলে চোখ মুছতে মুছতে মা বললেন, যাও, তুমি এবার ও ঘরে গিয়ে বসো। নাহার মা আমার ওদের জন্য ২ কাপ চা বানিয়ে দে। কাছের বিছানায় বসে বসে এতক্ষণ ওদের আলাপ শুনছিল। উঠে দাঁড়িয়ে জানালার পাশে সরে গেল সে। দরজার দিকে পিছন ফিরে থাকায় সেদিককার কিছুই সে এখন দেখতে পাচ্ছে না। দেখছে বাইরের আকাশ, যদিও সজাগ মন তার পেছনেই পড়ে আছে। জাহানারার পায়ের শব্দ শোনা গেল এ ঘরে। জানালার উপর আরো ঝুঁকে এলো সে। শব্দ থেমে গেছে। কাসেদ আর চোখে একবার তাকালো পিছনে। ঘরের মাঝখানে এসে দাঁড়িয়েছে জাহানারা, দেখছে ওকে। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো কাসেদ। ও, আপনি? ও কখন এসেছে যেন জানে না সে। জাহানারা মৃদু গলায় শুধালো, অমন তন্ময় হয়ে কি দেখছিলেন বাইরে? কিছু না, এমনি দাঁড়িয়েছিলাম। সরে এসে বিছানায় বসল কাসেদ। বসু। চেয়ারটা টেনে জাহানারা বসল। গত রোববার দিন আসব বলেছিলাম, হঠাৎ একটা কাজ পড়ে যাওয়ায় আসতে পারিনি। যেন কৈফত দিচ্ছে সে। কাসেদ বলল, অবশ্য আমিও বাসায় ছিলাম না, একটা কাজে সারাদিন বাইরে থাকতে হয়েছিল। মিথ্যা কথাই বলল সে। কেন যে বলল হঠাৎ, তার কোনো যুক্তিসঙ্গত কারণ সে নিজেও খুঁজে পেল না। জাহানারা হেসে বলল, তাহলে না এসে ভালোই করেছি। কি বলেন? কাসেদ হাসতে চেষ্টা করল, পারল না। টেবিলের উপর থেকে একখানা বই তুলে নিয়ে তার পাতা উল্টাতে লাগলো জাহানারা। কিছু বলবে সে, কিন্তু কোত্থেকে যে শুরু করবে তাই সে ভেবে উঠতে পারছে না। বার দুয়েক ব্যর্থ হয়ে অবশেষে জাহানারা বলল, আপনার সঙ্গে একটা কথা ছিল আমার। কাসেদ ঢোক গিলে বলল, বলুন। বুকটা আবার অস্বাভাবিক ভাবে কাঁপছে তার। হাত পাগুলো ঠান্ডা হয়ে আসছে। বইটা বন্ধ করে জাহানারা বলল, আপনি হয়তো জানেন না যে শিউলি একটা ছেলেকে ভালোবাসত। না, না তো। কাসেদ অবাক হয়ে তাকালো জাহানারার দিকে। সে বুঝতে পারল না জাহানারা হঠাৎ শিউলির প্রসঙ্গ নিয়ে কথা বলছে কেন। স্বল্প বিরতি নিয়ে জাহানারা আবার বলল, ছেলেটি এখন ইটালিতে আছে, ফাইন আর্টসের ছাত্র সে। কিন্তু কিছু বলতে গেল কাসেদ। ওকে থামিয়ে দিয়ে জাহানারা আবার বলল,
2 বছরের ট্রেনিংয়ে গেছে সে, ফিরে এলে ওদের বিয়ে হবে। কিন্তু সে তো কোনোদিন বলেনি আমায়। ঈষৎ বিস্মিত স্বরে কাসেদ বলল, আজ আপনার কাছ থেকেই প্রথম শুনছি। জাহানারা স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে, তারপর টেনে টেনে বলল, আপনি জানেন না বলেই আপনাকে জানানো প্রয়োজন, নইলে। সে থেমে গেল হঠাৎ। কাসেদ ইতস্তত করে বলল, কিন্তু এসব আপনি কেন বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনি অবুঝ নন, জাহানারা পরক্ষণে বলল। কাউকে ভালোবাসতে যাওয়ার আগে তার সবকিছু জেনে নেওয়া উচিত, নইলে পরের দিকে অশেষ অনুতাপে ভুগতে হয়। বলতে গিয়ে চোখে মুখে রক্ত এসে জমেছে তার, কথাগুলো জড়িয়ে আসতে চাইছে বারবার। কাসেদ চমকে উঠল। কিছু বলতে যাবে এমন সময় চা হাতে নাহার এসে ঢুকল ঘরে। দুজনের দিকে 2 কাপ চা বাড়িয়ে দিতে গিয়ে উভয়ের দিকে তাকালো নাহার, তারপর নিঃশব্দে বেরিয়ে গেল। টেবিলের উপর চায়ের পেয়ালাটা নামিয়ে রেখে জাহানারা আবার বলল, অবশ্য শিউলি মেয়ে হিসেবে খারাপ নয়, আমার কাজিন, আমি ওকে ভালো করে জানি, তাছাড়া আপনার সঙ্গে মানাবে বেশি। কিন্তু কথাটা শেষ করল না সে। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে কি ভেবে আবার বসে পড়ল কাসেদ। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে শুধালো, আপনার কথা কি শেষ হয়েছে? জাহানারা কথার জবাবে বলল, আমার অনধিকার চর্চার জন্য হয়তো আপনি রাগ করছেন, তাই ক্ষমা চাইছি। কাসেদ বলল, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন আসে না, কিন্তু কথা কি জানেন, আপনি যেই এতক্ষণ এত কিছু বললেন আমি তার কোনো হদিস খুঁজে পাচ্ছি না। শিউলিকে আমি ভালোবাসি এ কথা আপনাকে কে বলল শুনি? ভয় নেই, জাহানারা মৃদু হেসে বলল, আমি নিশ্চয়ই এই নিয়ে 10 জায়গায় আলোচনা করব না। কাসেদ বিরক্তির সঙ্গে বলল, আপনি ভুল করছে, শিউলির সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করে। সহসা গম্ভীর হয়ে গেল জাহানারা। স্থির চোখে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। কি যেন খুঁজতে চেষ্টা করল ওর 2 চোখের মণিতে, তারপর টেনে টেনে বলল, সেদিন বাসা থেকে ফিরে আসার পথে আপনি কি কিছু বলেননি ওকে? কাছে ভাবতে চেষ্টা করল। সেদিন অনেক কথা হয়েছে শিউলির সঙ্গে, অনেক আলাপ, সঠিক কিছু ভাবতে গিয়েও মনে এলো না তার। ওকে চুপ থাকতে দেখে জাহানারা মৃদু হাসল, উঠে দাঁড়িয়ে বলল, অনেক রাত হয়ে গেল, এখন উঠি তাহলে। কাসেদ সঙ্গে সঙ্গে বলল, একটা ভুল ধারণা নিয়ে আপনি চলে যাবেন, বসো, আপনার সঙ্গে আমার কথা আছে। জাহানারা বসল, বসে বলল, বলুন কি কথা? পাশের ঘরে মা নামাজ শেষে টেনে টেনে সুর করে কোরআন শরীফ পড়ছে। শরীরটা আজ একটু ভালো যাচ্ছে তার, তাই উঠে বসেছেন বিছানায়। কাসেদ নীরবে কিছুক্ষণ তাকিয়ে রইল মেঝের দিকে, তারপর ধীরে ধীরে বলল, সেদিন ওর সঙ্গে আমার তেমন কোনো কথা হয়নি, যা হয়েছিল তার সবটুকু আমার মনে নেই। তবে যে কথাই হোক না কেন, তা থেকে আপনি যে সিদ্ধান্ত টেনেছেন তা সত্যি বলতে কি হাসি পাওয়ার মতো। জাহানারা মৃদু হাসল। আপনার কাছে কৈফত চাইনি কাসেদ সাহেব, আমি কৈফত দিচ্ছিও না। সহসা রেগে গেল কাসেদ। আপনি শুনতে চেয়েছিলেন তাই বলেছিলাম, না করলে বলবো না। বিছানা থেকে উঠে জানালার দিকে সরে গেল সে। দুজনে নীরব। পাশের ঘর থেকে শুধু মায়ের সুর করে কোরআন পড়ার শব্দ আসছে ভেসে। ধীরে ধীরে রাত বাড়ছে বাইরে, আকাশে অনেক তারা। এবার চলি। পিছন থেকে জাহানারার কণ্ঠস্বর শুনতে পেল কাছে, ফিরে তাকালো না, বলল, আসো। ঘরের মাঝখান থেকে জুতোর শব্দ ধীরে ধীরে ঘরের বাইরে চলে গেল। পাশের ঘরে মায়ের সঙ্গে কথা বলছে জাহানারা। কাছে তখনও জানালার পাশে দাঁড়িয়ে। মানুষের সঙ্গে সহজভাবে মেলামেশার পরিণাম অবশেষে এই দাঁড়ায়, শিউলির সঙ্গে কোনো উদ্দেশ্য নিয়ে মেশেনি কাছে। জাহানারার মাধ্যমে আলাপ হয়েছিল, তারপর দেখা হলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতো, আলোচনা করত। এর ঊর্ধ্বে কোনো সম্পর্ক ছিল না। কে জানে, হয়তো এটা জাহানারার একটা মন গড়া ব্যাপার।
নিজে থেকে হয়তো একটা সিদ্ধান্ত টেনেছে সে, আর তাই নিয়ে ছুটে এসেছে কাসেদকে বলতে। বলতে ঠিক নয়, বকতে। কিন্তু কেন? কাসেদ যদি সত্যিই শিউলিকে ভালোবেসে থাকে, তাতে জাহানারার এত মাথা ব্যথা কেন? ভাবতে গিয়ে হঠাৎ যেন একটু আলোর সন্ধান পেল কাসেদ। জাহানারা ভালোবাসে আপনি। শিউলি যা বলেছে সব মিথ্যে। এত অস্থিরতার মধ্যেও কিছুক্ষণের জন্য মনটা ভালো হয়ে গেল, বেশ হালকা বোধ করল। কাল বিকেলে অফিস থেকে বেরিয়ে জাহানারাদের বাসায় যেতে হবে তাকে। ওকে বুঝিয়ে বলতে হবে সব। তুমি যা ভাবছ তার সবটুকু মিথ্যে জাহানারা। শিউলির সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক নেই। যদি কিছু থেকে থাকে সে তো তোমার সঙ্গে। আমি তোমাকে ভালোবাসি জাহানারা। না, তা হয় না। মাস্টার সাহেবের সঙ্গে আমার বেশ সব ঠিক হয়ে গেছে। জাহানারা অটো। না জাহানারা, একবার চেয়ে দেখো। তোমাকে ভালোবেসে আমি যে নিঃশেষ হয়ে গেলাম। আমি একটা মেয়ে কজনকে ভালোবাসবো বলুন তো? জাহানারার চোখে মুখে কৌতুক। শুধু আমাকে, শুধু আমাকে জাহানারা। কাসাদের গলার স্বর কাঁপছে, বুকের নিচে যন্ত্রণা। বাইরে কাক ডাকছে, বোধহয় ভোর হয়ে এলো। বিছানা ছেড়ে উঠে বসল কাছে। চোখ যারা জ্বালা করছে, মাথা ঘুরছে, সারা দেহে ঘাম ঝরছে ওর। মার নাহার চাপা স্বরে কথা বলছে পাশের ঘরে। ভোর হবার অনেক আগে ঘুম থেকে ওঠে ধরা। সাংসারিক আলাপ আলোচনাগুলো বিছানায় শুয়ে শুয়ে এ সময় সেরে নেয়। কলতলায় গিয়ে অনেকক্ষণ ধরে মাথায় জল ঢালল কাছে। মাথা তুলতে গিয়ে দেখে নাহার তোয়ালে হাতে পেছনে দাঁড়িয়ে। হাত বাড়িয়ে তোয়ালেখানা ওকে দিল নাহার। আস্তে করে বলল, সাবান এনে দিব? তোয়ালেখানা হাতে নিয়ে কাসেদ বলল, না। নাহার আর দাঁড়াল না। যেমন নিঃশব্দে এসেছিল তেমনি চলে গেল সে। ঘরে এলে মা শুধালেন, কি রে, আজ এত সকাল সকাল উঠলি যে? কাসেদ সংক্ষেপে বলল, এমনি। বেলা ৯টার সময় অফিসে যাবার জন্য বেরোচ্ছে। মা কাছে রাখলেন, পাশে বসিয়ে গায়ে মাথায় হাত বোলালেন ওর। বললেন, আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরে আসিস বাবা, আমার কেমন যেন লাগছে। কাসেদ বলল, ভেবো না মা, তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। মা ম্লান হাসলেন। বাসা থেকে বেরিয়ে খানিকটা পথ এসেছে। একখানা রিকশা এসে দাঁড়ালো সামনে। শিউলি বসে মিটিমিটি হাসছে সে। বিগত বিকালের কথা মনে পড়ে গেল কাসেদে। বাহ, বেশ তো। রিকশা থেকে দ্রুত নেমে এসে শিউলি বলল, আমি এলাম বাসায় আর আপনি চলে যাচ্ছেন? আপনার কোনো বাঁধন নেই। আমাকে অফিসে চাকরি করে খেতে হয়। যথাসম্ভব গম্ভীর হবার চেষ্টা করল কাসেদ। শিউলি বলল, সে আমি জানি, আর এও জানি আপনি একজন অনুগত কেরানি, কাজ ফেলে বসে থাকেন না। মিষ্টি করে কথাটা বলল সে, বলে হেসে উঠল তার স্বভাবসুলভ ভঙ্গিতে। কাসেদ তেমনি গম্ভীর স্বরে বলল, বাসায় মা আছেন, নাহার আছে, যান না, ওদের সঙ্গে গল্প করে বেশ কিছুটা সময় কাটবে আপনার। আমি ওদের কাছে আসিনি, তা আপনি জানেন। শুলির কণ্ঠস্বর সহসা পাল্টে গেল। কাসেদ ইতস্তত করে বলল, তাহলে কার কাছে এসেছেন? ধামনু কি বলতে হবে? ভ্রুজরা বিস্তারিত করে অপূর্ব ভঙ্গিতে হাসল শিউলি। তাহলে শুনুন, আমি আপনার কাছে এসেছি এবং আপনার কাছেই আসি। কিন্তু কেন? উত্তেজিত গলায় কাসেদ শুধালো, আপনার সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক নেই যার জন্য আপনি আমার কাছে আসতে পারেন। সারা মুখ কালো হয়ে গেল শিউলি। ঠোঁটের কোণে একশত হাসি জেগে উঠল ধীরে ধীরে। তারপর সে হাসি অতি সূক্ষ্ম ঢেউ তুলে ছড়িয়ে পড়ল তার সম্পূর্ণ ঠোঁটে, চিবুকে, চোখে, সারা মুখে। শিউলি মৃদু গলায় বলল, রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া না করে আসুন, রিকশায় উঠুন। ভয় নেই, আপনাকে নিয়ে আমি কোথাও পালিয়ে যাব না। অফিসে নামিয়ে দিয়ে আমার হোস্টেলে ফিরে যাব। কাসেদ বলল,
আমি রোজ হেঁটে যাই, আজও যেতে পারবো। শিউলি বলল, দেখুন, মেয়ে মানুষের মতো রাগ করবেন না। উঠুন, রিকশায় উঠুন। শিউলি চোখের দিকে তাকিয়ে এবার আর না করতে পারল না কাছে। নীরবে উঠে বসল সে। রিকশাওয়ালাকে যাবার জন্য নির্দেশ দিয়ে শিউলিও উঠে বসল পাশে। আজ একটু ছোট হয়ে বসতে চেষ্টা করল কাছে। শিউলির গায়ে গা লাগতে পারে সেই ভয়ে। শিউলি আর চোখে এক পলক দেখে নিয়ে মৃদু হাসল। এসে বলল, আপনারা পুরুষগুলো এত সহজে বদলে যেতে পারেন যে কি বলবো। কাছে চুপ করে থাকবে ভাবছিল, কিন্তু জবাব না দিয়ে পারল না। অন্য পুরুষের কথা আমি বলতে পারবো না। নিজে আমি সহসা বদলাইনি। আমি যা ছিলাম তাই আছি, তাই থাকবো। তাই নাকি? চোখ জোড়া বড় বড় করে ওর দিকে তাকালো শিউলি। শুনে বড় খুশি হওয়া, কিন্তু জনাব, একটা কথা যদি জিজ্ঞেস করি তাহলে রাগ করবেন না তো? মুখ টিপে হাসছে শিউলি। কাসেদ বলল, বলো। ক্ষণকাল চুপ করে থেকে শিউলি ধীরে ধীরে বলল, সেদিন বিকেলে সেই একসঙ্গে রিকশায় চড়ে হাতে হাত রেখে বেড়ানো আর মাঝে মাঝে একটা দুটো কথা বলা, এর সবটুকুই কি মিথ্যে? মুখখানা নুইয়ে ওর চোখে চোখে তাকাতে চেষ্টা করল শিউলি। কাছের নীরব। সহসা কোনো উত্তর দিতে পারল না সে। একটু পরে কি ভেবে বলল, আপনি যা ভাবছেন সে অর্থে মিথ্যে। আমি কি ভেবেছি তা আপনি বুঝলেন কি করে? কারণ আমি শুনেছি সব। কাসেদ বিরক্তির সঙ্গে বলল, জাহানারা এসেছিল বাসায় কাল বিকেলে। শিউলি হঠাৎ গম্ভীর হয়ে গেল। অনেকক্ষণ চুপচাপ কি যেন ভাবল সে। রিকশাটা কাসেদের অফিসের কাছাকাছি এসে পৌঁছেছে। শিউলি আস্তে করে বলল, সেদিন আপনি একটা অনুরোধ করেছিলেন, আমি রেখেছিলাম। আজ আমার একটা কথা আপনি রাখবেন? ওর কণ্ঠস্বরে আশ্চর্য আবেগ। কাসেদ নড়ে সরে বসে শুধালো, কি কথা বলুন? শিউলি ধীর গলায় বলল, আজ বিকেলে আমি নিউ মার্কেটের মোড়ে আপনার জন্য অপেক্ষা করব। আপনি আসবেন, কিছু কথা আছে আপনার সঙ্গে। আসবেন তো? রিকশা থেকে নেমে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল কাসেদ। তারপর মৃদু স্বরে বলল, চেষ্টা করব। চেষ্টা করব নয়, অবশ্যই আসবেন। ততক্ষণে অফিসের দোরগোড়ায় পা দিয়েছে কাসেদ। শিউলি রিকশা নিয়ে তখনও দাঁড়িয়ে রইল না চলে গেল, একবার ফিরেও তাকালো না সে। অফিসে এখন আর সে উত্তেজনা নেই, সব শান্ত। মকবুল সাহেব পক্ষাঘাত রোগে এখনো বিছানায় পড়ে আছেন। ভালো হবার কোনো সম্ভাবনা নেই। পরস্পরের কাছ থেকে শোনা যায় আজকাল আর আগের সে আর্থিক অনটন নেই তার। বড় সাহেবের শ্বশুর এখন বেশ সুখেই আছে। বড় সাহেবও সুখী। রোজ দুপুরে মকবুল সাহেবের মেয়ে বাড়ি থেকে খাবার নিয়ে আসে তার জন্য। পরনে সুন্দর একখানা শাড়ি, মাথায় ছোট্ট একটা ঘোমটা, হাতে একটা টিফিন ক্যারিয়ার, পায়ে পাতলা স্যান্ডেল। নিঃশব্দে মেয়েটি উঠে আসে উপরে। হালকা পায়ে সে এগিয়ে যায় বড় সাহেবের কামরার দিকে। তারপর দুজনে একসঙ্গে খায়। খাওয়া দাওয়া হয়ে গেলে নীরবে আবার বাড়ি ফিরে যায় মেয়েটি। প্রথম প্রথম অফিসের সবাই মুখ টিপে হাসত। চাপা স্বরে আলোচনা চলত ওদের নিয়ে। আজকাল তাও বন্ধ। শুধু মেয়েটি যখন আসে আর সামনে দিয়ে হেঁটে বড় সাহেবের ঘরের দিকে এগিয়ে যায়, তখন কি একটা অস্বস্তিতে ভোগে কাছে। ইচ্ছে করে মেয়েটিকে দেখতে, কিন্তু ও যখন আসে তখন ওর মুখের দিকে তাকাতে গিয়েও পারে না সে। কোথা থেকে একটা জড়তা এসে সারা দেহ গ্রাস করে নেয় ওর। মেয়েটি ওর বউ হতে পারত। ইচ্ছে করলে ওকে বিয়ে করতে পারত কাছে। হয়তো ওকে নিয়ে বেশ সুখী হতে পারত সে। আজ বড় সাহেবের জন্য খাবার নিয়ে আসে, সেদিন কাসেদের জন্য হয়তো নিয়ে আসতো মেয়েটি। দুজনে একসঙ্গে খেত ওরা। কথা বলতো, গল্প করত, কত না আলাপ করত খেতে বসে। কিন্তু জাহানারা, জাহানারা এ কি করলে তুমি? অফিসের কাজ করতে বসে একটুও মন বসল না ওর। গতদিন বিকেলের ছবিটা বারবার ভেসে উঠছে চোখে। জাহানারা প্রতিটি কথা আবার নতুন করে কানে বাজছে এখন। টাইপরাইটারটা একবারে কাছে টেনে নিয়ে আবার দূরে ঠেলে দিল সে।
হঠাৎ সামনে টেবিলের উপর বিছানো কাগজের দিকে চোখ পড়তে চমকে উঠল কাছে। জাহানারার নাম লিখে সম্পূর্ণ কাগজটা ভরিয়ে ফেলেছে সে। চারপাশে দ্রুত তাকিয়ে নিয়ে একটা কলম দিয়ে ধীরে ধীরে নামগুলো কেটে ফেলল সে। কাটতে গিয়ে একটুখানি ম্লান হাসল সে। ওর জীবন থেকেও জাহানারার নামটাকে হয়তো এমনি করে কেটে ফেলতে হবে একদিন। অফিস থেকে বেরোবার আগে মন স্থির করে নিয়েছিল কাসের বিকেলে যাবে জাহানারাদের ওখানে। কাল যে ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে সে চলে এসেছে তা দূর করে আসবে আজ। যে কথাটা এতদিন বলেনি, বলতে গিয়েও পিছিয়ে এসেছে, আজ সে কথাটা খুলে বলবে আর কি। হয়তো শুনে হাসবে জাহানারা, শব্দ করে হেসে উঠবে, তবু বলবে কাছে যা হবার কো। জীবনে একটা চরম সিদ্ধান্ত নিতে চায় সে। জাহানারাদের বাসার বারান্দায় দাঁড়িয়ে ওর মনে হলো, কে জানে হয়তো আজ এখানে শেষ আসা। বুড়িটা বাচ্চা কোলে নিয়ে বারান্দায় বসেছিল। ডেকে এনে ভেতরে বসালো ওকে। বলল, বয়েন, উনি উপরে আছে, খবর দেই গিয়া। বলে সে চলে গেল ভিতরে। সে যে গেল অনেকক্ষণ তার দেখা নেই। একা একা ঘরে বসে ক্লান্তি বোধ করল সে। উঠে দাঁড়িয়ে বার কয়েক পারচাই করল, বসল আবার উঠে দাঁড়ালো। জাহানারা এলো না, এলো সেই বুড়িটা। ওর মুখের দিকে সন্ধানী দৃষ্টিতে তাকিয়ে শুধালো, আপনার নাম কি? কাছের নাম বলতে আবার ভিতরে চলে গেল বুল। আবার সব চোখ। অনেকক্ষণ হলো কারো আসার কোনো লক্ষণ দেখা গেল না। চোখ মেলে প্রতিনিয়ত দেখা দেয়াল আর কড়িকাঠগুলো দেখতে লাগলো কাছে। কিভাবে জাহানারার সঙ্গে আলোচনা শুরু করা যেতে পারে মনে মনে একবার তার মহড়া করে নিল। তবু কেউ আসে না। অবশেষে এলো। জাহানারা নয়, বুড়িটিও নয়, ওদের বাচ্চা চাকরটা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো কাসেদ। চাকরটা মৃদু হেসে বলল, আপা জানে শরীর খারাপ, আজ দেখা হবে না, অন্যদিন আসতে বলছে। শরীর খারাপ বলে নিচে এসে একবার কাসেদের সঙ্গে দেখাও করতে পারল না জাহানারা। এর আগে জ্বর নিয়েও ওর সঙ্গে বাইরে বেরিয়েছে সে। কাসেদ নিষেধ করলেও আমল দেয়নি। আর আজ কথাটা সহসা বিশ্বাস হতে চাইল। চাকরটা মৃদু হেসে চলে গেল ভেতরেই। হাসল না, যেন বিদ্রুপ করে গেল ওকে। আবার একা ঘরের মধ্যে বার কয়েক পারচাই করল কাসেদ। ভালো লাগছে না। বারবার মনে হলো জাহানারা আজ ইচ্ছে করে অপমান করল তাকে। সে কোনো অপরাধ করেনি, তবু তাকে শাস্তি দিল জাহানারা। কাসেদের মনে হলো পুরো দেহটা জ্বলছে ওর। অপমান আর অনুশোচনার তীব্র জ্বালা যেন পাগল করে তুলছে তাকে। কেন ওকে ভালোবাসতে গেল সে? সামান্য ভদ্রতা আর সহজ মানবিক বৃত্তিগুলো হারিয়ে ফেলেছে জাহানারা। অতি নিচে নেমে গেছে সে। ওর তুলনায় সালমা অনেক বড়, অনেক উদার মনের মেয়ে সে। দেখতে শুনতেও সে খারাপ নয়। প্রাণ ভরে কাসেদকে ভালোবাসত সালমা। মুহূর্তের জন্য কাসেদের মনে হলো সালমাটাকে সেদিন সাড়া না দিয়ে মস্ত বড় ভুল করেছে সে। আর শিউলির কথা মনে হতে কাসেদের মনে পড়ল সন্ধ্যার আগে শিউলি ওর জন্য অপেক্ষা করবে বলেছে নিউ মার্কেটের মনে। শিউলির পাশে জাহানারাকে আজ অনেক ছোট মনে হলো কাসেদের। শিউলির হাসি, শিউলির কথা, আলাপের ভঙ্গি আর বাচ্চা মেয়ের মতো ব্যবহার সব সুন্দর, অন্তত জাহানারার চেয়ে। সন্ধ্যার স্বল্প আলোয় শিউলিকে ছায়ার মতো মনে হলো রাস্তার পাশে নীরবে দাঁড়িয়ে এসে। উচ্ছ্বাস নেই, উচ্ছলতা নেই। মৃদু হেসে শুধালো শুধু, এলেন তাহলে? ভেবেছিলাম হয়তো আর আসবেন না। কাসেদ বলল, আমি তো না করিনি। ওর এলোমেলো চুল, ছন্নছাড়া দৃষ্টি আর ক্লান্ত মুখের দিকে সন্ধানী চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল শিউলি। কাসেদ ম্লান হেসে জিজ্ঞেস করল, অমন করে কি দেখছে? হাতের ব্যাগটা এ হাত থেকে অন্য হাতে সরিয়ে নিতে নিতে শিউলি বলল, আপনাকে দেখে মনে হচ্ছে যেন এইমাত্র
লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে এসেছেন। কাসেদ বলল, অনেকটা তাই। শিউলি বলল, তার মানে? কাসেদ বলল, লড়াই শুধু রাজার সঙ্গে রাজার, এক জাতের সঙ্গে অন্য জাতের, আর এক দেশের সঙ্গে অন্য দেশেরই হয় না। একটি মনের সঙ্গে একটি মনেরও লড়াই হয়। শিউলি মুখ টিপে হাসল। তার মানে আপনি এতক্ষণ অন্য একটি মনের সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, তাই না? শিউলি থামল, থেমে আবার বলল, সে মনটি কার জানতে পারে কি? কাসেদ নীরবে কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। তারপর ধীরে ধীরে বলল, সে মনও আমার, আমার নিজে। একজন চায় স্বার্থপরের মতো শুধু পেতে, অন্যজন পেতে জানে না, জানে শুধু দিতে, বিলিয়ে দেওয়ার মধ্যেই তার আনন্দ। শেষেরটাকে আমার ভালো লাগে। কথার মাঝখানে বাধা দিয়ে শিউলি বলল, আপনার আমার মধ্যে কোথাও যেন একটা মস্ত বড় মিল আছে। কোথায়? আস্তে করে শুধালো কাসেদ। শিউলি মিষ্টি করে বলল, তা তো জানি না। ওর শান্ত মুখখানার দিকে তাকিয়ে বড় ভালো লাগলো কাসেদের। সে মৃদু গলায় বলল, একটা কথা বলবো বলে মনের সঙ্গে অনেক লড়াই করেছি। কি কথা? শিউলি চোখ তুলে তাকালো ওর দিকে। কাসেদ কি ভেবে শুধালো, আপনি কেন ডেকেছিলেন তা তো বললেন না। কেন ডেকেছি তা তো আমি নিজেও জানি না, শুধু জানি ডাকতে ইচ্ছে করছিল। হয়তো কিছু বলবো ভেবেছিলাম, কিন্তু সহসা চুপ করে গেল শিউলি। কাসেদ বলল, আমি কিন্তু বলবো বলে এসেছি। বলুন। চলুন আমরা দুজনে বিয়ে করি। এক নিঃশ্বাসে কথাটা বলে ফেলল কাসেদ। যে কথাটা জাহানারাকে বলার জন্য দীর্ঘদিন ধরে মনের সঙ্গে লড়াই করেছিল, সে কথাটা শিউলিকে মুহূর্তের মধ্যে বলে দিল। শিউলি চমকে উঠল। দুজনে নীরব। কারো মুখে কোনো কথা নেই। কাছে দূরে অনেক লোক হাঁটছে, হাসছে, কথা বলছে, চিৎকার করে ডাকছে একে অন্যকে। শুধু মনে হলো গোরস্থানের নির্জনতা যেন আচ্ছন্ন করে রেখেছে চারপাশের মুখরতাকে। শিউলির ঠোঁটের কোণে এক সুতা হাসি জেগে উঠল সহসা। সে হাসি ধীরে ধীরে ছড়িয়ে পড়ল তার পুরো ঠোঁটে, চিবুকে, চোয়ালে, সারা মুখে। মুহূর্তে শব্দ করে হেসে উঠল শিউলি। আপনি কি আজ অসুস্থ? না, মোটেই না। তাহলে এসব কি বলছেন? যা তুমি চাও আজ সকালেও চেয়েছিলে, আমি তাই বলছি শিউলি। শিউলি আবার হাসল। মনে হচ্ছে আমার চাওয়া না চাওয়া সবটুকুই আপনি জানেন। আজকের সকালটা যদি মিথ্যে না হয়ে থাকে, তাহলে বলবো জানি এবং সবটুকুই জান। আর আমি যদি বলি আপনি কিছুই জানেন না? শিউলি গম্ভীর হয়ে এলো। মুখে এখন হাসির চিহ্নটুকু নেই। ম্লান গলায় সে বলল, আমাকে আজ পর্যন্ত কেউ চিনতে পারল। কেন জানি না, সবাই ভুল বোঝে আমায়। হয়তো এই আমার ভাগ্যে লেখা ছিল। এসব এসব কি বলছে শিউলি? কাসেদ অবাক হলো। কথা বলতে গিয়ে গলাটা কেঁপে উঠল। শিউলি বলল, আপনাকে অন্য আর পাঁচজনের চেয়ে ভিন্ন মনে করতাম বলেই হয়তো এত সহজভাবে মিশতাম, কিন্তু বলতে গিয়ে থামল সে। কপালে ভাঁজ ফেলে কি যেন ভাবল, ভেবে বলল, আপনিও শেষে ওদের মতো হয়ে যাবেন এ আমি ভাবিনি কোনদিন। কাসেদের বুঝতে আর বিলম্ব হল না। সন্ধ্যাবেলার এই শিউলির সঙ্গে সকালের শিউলির কোনো মিল নেই। এরা যেন দুটি ভিন্ন মেয়ে, সম্পূর্ণ আলাদা। কিন্তু কেন, কেন এমন হলো? শিউলি, বলুন। একটা দিনের মধ্যে কি মানুষ এত বদলে যেতে পারে? আমিও তাই ভাবছি। সকালের আপনার সঙ্গে বিকেলের আপনার যেন কোনো মিল নেই। আর তুমি, তুমি কি সকালের সেই মেয়েটি আছো? আমি? আমার কথা বাদ দিন। আমি যে কখন কোন অবস্থায় থাকি সে তো আমি নিজেও জানি না। বাহ, চমৎকার। কাসেদের দিকে চমকে তাকালো শিউলি। অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। তারপর ধীরে ধীরে বলল,
আমার দিক থেকে যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে তার জন্য আমি মাফ চাইছি। আপনি কেন মাফ চাবেন কাসেদ সাহেব? ভুল তো আমার। আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আমাকে মাফ করুন। সত্যি আমি অপরাধ। নইলে কথাটা শেষ করল না সে। কাসেদের মনে হলো শিউলি হাসছে। তীক্ষ্ণ বিদ্রূপে ঠোঁটের পঞ্জারা চলছে ওর। কাসেদ হেরে গেল। প্রথম পরাজয়ের গ্লানি মুছে যাবার আগেই দ্বিতীয়বার পরাজিত হলো সে। নিজের বোকামির জন্য নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে হলো ওর। আগুনে হাত বাড়ালে পূর্বে জানত, তবু কেন সে এমন করল? রাত বাড়ছে, রাস্তাঘাট নির্জন হয়ে আসছে তুজে তুজে। আরো অনেক ক্ষমা চেয়ে বিদায় নিয়ে চলে গেছে শিউলি আর জাহানারা। ওরা দুই নয়, এক। একের এপিঠ আর ওপিঠ। বাসায় ফিরতে অনেক রাত হলো। খালু এসে দরজা খুলে দিলে। এত রাতে তাকে এখানে দেখে অবাক হলো কাসেদ। মুখখানা ক্লান্ত আর বিমর্ষ। কোনো প্রশ্ন করার আগে খালু চাপা স্বরে বললেন, তুমি এসেছ, এসো, শব্দ করো না। খোলা দরজায় দাঁড়িয়ে ঘরের সবটুকু দেখতে পেল কাসেদ। মা বিছানায় শুয়ে, মাথার এক পাশে নাহার বসে, অন্য পাশে খালাম্মা। চাপা স্বরে মাকে কি যেন বলছেন খালা। খালু বললেন, বড় বউর শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে। ভাগ্যিস আমরা এসেছিলাম, নইলে যে কি হতো। কথা বলতে বলতে বিছানার পাশে এসে দাঁড়ালো ওরা। মা এতক্ষণ চোখ বন্ধ করে শুয়েছিলেন। ধীরে ধীরে তাকালেন এবার। বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলেন তিনি। ইশারায় তাকে কাছে ডাকলে। নাহার উঠে দাঁড়িয়ে কাসেদকে বসবার জায়গা করে দিও। মায়ের পাশে এসে বসল কাসেদ। রুগ্ন হাতখানা ওর দিকে বাড়িয়ে হাসতে করে মা বললেন, এসেছিস বাবা? শীর্ণ ঠোঁটে প্লান হাসলেন তিনি। ফিসফিস করে আবার বললেন, এত রাত হলো কেন তোর? অনিয়ম করে শরীরটা তো শেষ করবি বাবা। মায়ের কপালে হাত বুলাতে বুলাতে কাসেদ বলল, তুমি এখন ঘুমাও মা। মা চুপ করে গেলে। খালা একটা শিশি থেকে ওষুধ খেলে ঢেলে খাওয়ালেন তাকে। কাসেদ উঠতে যাচ্ছিল, শার্টে টান পড়ায় আবার বসে পড়। মা বললেন, যাচ্ছিস কোথায়? আমার পাশে বস। আর কোনো কথা বলল না মা। নীরবে শুধু চেয়ে চেয়ে দেখতে লাগলো ওকে। রাত বেড়ে চলত। আরো রাত হলে পরে মাকে দেখাশোনা করার ব্যাপারে প্রচুর উপদেশ দিয়ে খালার খালু বিদায় নিলে। নিজের ঘরে এসে নীরবে অনেকক্ষণ বসে রইল কাছে। বইপত্র নিয়ে নাড়াচাড়া করল কিছুক্ষণ। আকাশ পাতাল অনেক কিছু ভাবল। কি যে ভাবল সে তার নিজেও বলতে পারে না। মাঝে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল সে। নাহার এসে দাঁড়ানো দরজায়। মা ডাকছেন আপনাকে। কাসেদ উঠে দাঁড়াল। মা শান্তভাবে শুয়ে আছেন বিছানায়, দেহটা সাদা লেপে ঢাকা, একটুও নড়ছেন না। কাছে আসতে মা বললেন, বস। তোকে কতগুলো কথা বলার জন্য ডেকেছি। কাসেদ বলল, এ কি তোমার কথা বলার সময় মা? তোমার এখন ঘুমানো উচিত, নইলে শরীর খারাপ করবে যে। মামলান হাসলে, বললেন, শরীর আমার ঠিক আছে বাবা। বলে কিছুক্ষণ থামলেন তিনি। কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমেছিল। আঁচল দিয়ে সেগুলো মুছে নিয়ে বললেন, একটা কথা মনে রাখিস, খোদা আমাদের এ দুনিয়াতে পাঠিয়েছেন। মারা যাবার পরে আমরা তার কাছেই ফিরে যাব। খোদা তাদেরই ভালো চোখে দেখেন যারা ধর্মকর্ম করে, কোরআন হাদিস মেনে চলে। তোর বাবা। বলতে গিয়ে গলাটা ধরে এলো তার। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, তোর বাবা এসব কোনোদিনও মানেননি। তুই তার মতো হবি আমি চাইনে। আবার থামলেন মা। কড়িকাঠের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কি যেন ভাবলেন। তারপর বিড়বিড় করে বললে, তুই এটা কিছু না বাবা। এখানে লোভ করতে নেই, তাহলে আখিরাতে ঠকতে হয়।
মায়ের গলার স্বরটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে, কথা বলতে কষ্ট হচ্ছে তার। নাহার পায়ের কাছে বসে কাছে তার মুখের কাছে ঝুঁকে পড়ে বলল, তুমি এখন চুপ করো তো মা, ঘুমো। মা শুনলেন কি না বোঝা গেল না। অন্যমনস্ক চোখ জোড়া কড়িকাঠ থেকে নামিয়ে এনে তিনি বললেন, আরেকটা কথা বাবা, আমি যখন মারা যাব তখন লক্ষ্য রাখিস আমি যেন কলেমা পড়তে পড়তে মরি। আর আমি মরে গেলে কবর দাবার সময় বাইরের কোনো লোককে আমায় দেখাস নে বাবা। মা থামলে। অনেকক্ষণ ধরে ঘামানোর পর এখন ঘাম একেবারে বন্ধ হয়ে গেছে তার। গায়ের লেপটা টেনে নিতে নিতে ক্লান্ত স্বরে মা বললেন, যাও বাবা, এবার তুমি ঘুমোও গিয়ে। কিন্তু ঘুমানো হলো না তার। ভোর রাতের দিকে ঈশ্বরতন্দ্রায় চোখজোড়া জড়িয়ে এসেছিল। নাহারের ডাকে চমকে জেগে গেল সে। দেখে যান, মা কেমন যেন করছেন। নাহারের কণ্ঠস্বর উৎকণ্ঠায় ভরা। কাসেদের বুকের ভেতরটা আতঙ্কে মোচড় দিয়ে উঠল। সহসা উঠে দাঁড়িয়ে ছুটে মায়ের ঘরে চলে গেল সে। সে মাঝরাতে যেমনি ছিল তেমনি শুয়ে মা, চোখজোড়া খোলা কড়িকাঠের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। কাছের সামনে এসে দেখল দু চোখের কোণ বেয়ে ফোঁটা ফোঁটা পানি ঝরছে। জোরে জোরে শ্বাস দিচ্ছেন মা। শুকনো ঠোঁট জোড়া নেড়ে কি যেন বলতে চেষ্টা করছেন তিনি, কিন্তু কোনো কথা বেরোচ্ছে না। শুধু একটা কর্কশ আওয়াজ বেরোচ্ছে ভিতর থেকে। কাছের ডাকল, মা। মা আবার চেষ্টা করলেন কিছু বলতে পারলেন না। অসহায়ের মতো চারপাশে এক পলক তাকালো কাছে। সহসা দেহটা কেঁপে উঠল তার। ভয় করতে লাগলো। একটা বাটি থেকে মায়ের মুখে এক চামচ পানি তুলে দিতে দিতে নাহার কাপা গলায় বলল, মা, কলেমা পড়ো মা, কলেমা পড়ো। হঠাৎ মায়ের মুখের উপর ঝুঁকে পড়ল কাসেদ। ভাঙা ভাঙা গলায় বলল, সেও বলল, মা শুনছো, মা কলেমা পড়ো মা, মা গো। কিছু বলার জন্য মা আপ্রাণ চেষ্টা করছেন। নাহার বলল, মা কলেমা পড়ো। কাসেদ বলল, মা, মা গো কলেমা। সহসা মায়ের কণ্ঠে শোনা গেল। মা বললেন, বাবা, আমি চললাম, তোরা সাবধানে থাকিস। মা চুপ করে গেলে। চামচে করে দেওয়া পানি মুখ থেকে চিবুক বেয়ে গড়িয়ে পড়ল বিছানার ওপর। মা, মা গো। বলে নাহার চিৎকার করে কেঁপে উঠল। কাসেদ হতভম্বর মতো দাঁড়িয়ে রইল বিছানার পাশে। বাইরে রাত ভোর হচ্ছে এখন। একটু আগে এখানে 3টে প্রাণী ছিলে, এখন 2টি। একটি হারিয়ে গেছে সময়ের স্রোতে। কাসেদ কাঁদল না, কান্না এলো না তার। হঠাৎ যেন পাথর হয়ে গেছে সে। আজ সকালে খালু এসে নাহারকে নিয়ে গেছে নদের বাড়িতে। কালোর বিয়ে। মা মারা যাবার পর কটা দিন মেয়েটা একটানা কেঁদেছে। শেষের দিকে শুধু চোখ দিয়ে পানি ঝরত, কোনো আওয়াজ বেরোত না। মায়ের শূন্য বিছানায় পাশে বসে কি যেন ভাবত সে। আজ সেও চলে গেছে। যাবার আগে পা ছুঁয়ে সালাম করে গেছে তাকে। বলেছে ছোট্ট করে, যাই। এখন এই বাড়িতে কাছের একা। চারপাশটা কেমন ফাঁকা লাগছে ওর। মনটা শূন্য। সারাদিন বাইরে বেরোলো না কাসেদ। বিছানায় শুয়ে শুয়ে কাটালো। একবার এপাশ একবার ওপাশ। আর সারাক্ষণ অনেক কিছু, অনেক কথা ভাবল সে। অনেকের কথা মনে পড়ল। মায়ের বড় ইচ্ছে ছিল জাহানারাকে বউ করে আনবে ঘরে। মুখ ফুটে কোনোদিন না বললেও বেশ বুঝতে পারত কাসেদ। মায়ের ইচ্ছাটা গোপন ছিল না। কিন্তু জাহানারা থাক, যার নাম জীবন থেকে মুছে গেছে তাকে স্মৃতির পাতায় ঠাঁই দিয়ে ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। ওকে নিয়ে অনেক ভেবেছে কাসেদ। শিউলিকে নিয়েও কম ভাবেনি সে।
দুই দেহ এক মন। মেয়ে জাতটাই বোধ হয় অমনি। না, তা নয়। সালমা তো ওদের মতো নয়। আর মকবুল সাহেবের মেয়ে কত শান্ত, কত সরল। বড় সাহেবের জীবনটাকে কি সুন্দর করে তুলেছে সে। ওরা কত সুখী। না, কাসেদ বিয়ে করবে না, একা থাকবে। মাঝে একটু তন্দ্রা এসেছিল। একটা বড় ইঁদুরের কিচকিচ শব্দে তন্দ্রা ছুটে গেল ওর। বিছানা ছেড়ে উঠে বসল সে। খোলা জানালা দিয়ে এক টুকরো রোদ এসে পড়েছে ঘরের মাঝখানে। কাসেদ বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে জানালার পাশে সরে গেল। বাইরের আকাশটা মেঘে ছেয়ে আছে। কোথাও মেঘের রং কালো, কোথাও সাদা, কোথাও ঈষৎ লাল। এখন শেষ বিকেল। লাল সূর্যটা হারিয়ে গেছে উঁচু উঁচু দালানের ওপাশে। ওটাকে এই জানালা থেকে দেখা যাচ্ছে না। শুধু তার শেষ আভাটুকু বাড়িগুলোর মাথার উপর দিয়ে আকাশে ছড়িয়ে আছে। মনে হচ্ছে দূরের দিগন্তে কোথাও যেন আগুন লেগেছে। তার উত্তাপ থেকে বাঁচবার জন্য টুকরো মেঘগুলো ঊর্ধ্বশ্বাসে ছুটছে আরেক দিগন্তের দিকে। বাতাস বইছে জবে। পাশের বাড়ির ছাদে মেলে দেওয়া কুমারী মেয়ের হালকা নীল শাড়িখানা বাতাসে পতাকার মতো উঠছে পতপত করে। আরো দূরের আকাশে একটা চিল একা একা ঘুরছে। শেষ বিকেলে সোনালি আভায় মসৃণ পাখাটা চিকচিক করছে তার। পুরো শহরটা একটা থমথমে ভাব নিয়ে রাত্রির জন্য অপেক্ষা করছে। সহসা বাইরের দরজায় কড়াটা নড়ে উঠল। একবার, দুবার, তিনবার। কাছে ঠিক ভেবে উঠতে পারল না এ সময় তার কাছে কে আসতে পারে। মা মারা যাবার পর প্রথম দুদিন আত্মীয় স্বজন অনেকে দেখা করতে এসেছিল। আজকাল তারা আর আসে না। তবে কে আসতে পারে এমনি বিকেলে? দরজাটা খুলে দিয়ে কাসেদ অবাক হয়ে দেখল নাহার দাঁড়িয়ে। এক হাতে খোলা কপাটটা ধরে নীরবে দাঁড়িয়ে রয়েছে সে। পরনের সাদা শাড়িটায় হলুদ মাখানো, হলুদ ছড়ানো সারা দেহে তার, হাতে মেহেদি গাঢ় লাল। কাসেদ বিস্মিত গলায় বলল, এ কি নাহার, তুমি? কোনো কথা না বলে নিঃশব্দে ভেতরে এলো নাহার। তারপর আলতো করে চোখ বুলিয়ে নিয়ে বলল, এতকাল যার সাথে ছিলাম তাকে ছেড়ে থাকতে পারলাম না বলে চলে এসেছি। যেতে বলেন তো আবার ফিরে যাই। কাসেদ বিস্ময়ে বিমূঢ় স্বরে বলল, কাল তোমার বিয়ে, আর আজ হঠাৎ এখানে চলে আসার মানে? নাহার নির্বিকার গলায় বলল, বিয়ে আমার হয়ে গেছে। কার সাথে? কাসেদ চমকে উঠল যেন। ক্ষণকাল ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল নাহার। তারপর অত্যন্ত সহজ কণ্ঠে বলল, যার সাথে হয়েছে তার কাছেই তো এসেছি আমি। তার এ দিন তো চলে যায় আবার। কাসেদ বোবার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ওর হলুদ মাখানো মুখের দিকেই। কিছুতেই সে ভেবে পেল না সেই চাপা মেয়েটা আজ হঠাৎ এমন মুখরা হয়ে উঠল কেমন করে। পিছনের দরজাটা বন্ধ করতে করতে সে শুধু মৃদু গলায় বলল, চলো, ও ঘরে চলো। আপনারা শুনছিলেন জহির রায়হানের লেখা উপন্যাস শেষ বিকেলের মেয়ে, পর্ব ৭, এবং এটি ছিল শেষ পর্ব। এরকম আরও গল্প উপন্যাস শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শুনুন।